ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আর ইনশাআল্লাহ আগামীকাল মায়ের মৃত্যু গল্পের সিজন 2 আপলোড করা হবে। এখন তোমরা যেটাকে সিজন 2 হিসেবে জানো সেটা হচ্ছে সিজন 1 থেকে বাদ দিয়ে দেওয়া কিছুটা অংশ, যেটা আমার অবৈধ সন্তানগুলা তোমাদের সামনে সিজন 2 হিসেবে প্রেজেন্ট করেছে। আর সিজন 2 এখনো সম্পূর্ণভাবে লেখার কাজ শেষ হয় নাই, তাই প্লিজ কেউ কমেন্ট বক্সে আমার সন্তানগুলার হয়ে দালালি করতে আসবা না। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার রুমে শুয়ে আছি, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? আমি না উপর থেকে নিচে পড়েছিলাম? তাহলে বেঁচে গেলাম কিভাবে? আর এখন তো দেখা যাচ্ছে আবার সকাল হয়ে গেছে, কি থেকে কি হয়ে গেল আমার তো মাথায় কাজ করছে না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই আম্মু বলল, রনি টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। আমি গিয়ে টেবিলে বসতেই আমার ছোট বোন এসে আমার পাশে বসলো। আমি আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাতে কি তুই আমার রুমে গিয়েছিলি? আমার ছোট বোন বলল, না ভাইয়া, কেন? আমি মাথায় হাত দিয়ে বললাম, আমি কি স্বপ্ন দেখেছি নাকি সবকিছু বাস্তবে হয়েছে? আমার তো কিছুই মাথায় আসছে না। আর বিশেষ করে একটা মানুষের শরীর থেকে এভাবে লাল আলো জ্বলবে না। একটা স্বাভাবিক মানুষের এত ক্ষমতা নেই যে আমাকে হাওয়ার উপর শূন্যে তুলে ফেলবে। আমার সাথে কি হচ্ছে এসব? নাস্তা শেষ করে বসে আছি, হঠাৎ সাজিদের কথা মনে হলো। ও তো আমার সাথেই ছিল, ও কি ঠিক আছে? না, এখন সাজিদের বাসায় যাই, গিয়ে দেখি ও ঠিক আছে কিনা। বাইক নিয়ে সরাসরি সাজিদের বাসার সামনে চলে গেলাম। ভেতরে গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম, সাজিদ কোথায়? আন্টি বলল, যাও, রুমে আছে, হয়তো এখনো ঘুমাচ্ছে। আন্টির কথা মতো আমি সাজিদের রুমে গেলাম, গিয়ে দেখি ও এখনো ঘুমাচ্ছে। আমি ওকে ঘুম থেকে ডেকে তুলে বললাম, কি রে সাজিদ, রাতে তুই কিভাবে বাসায় আসলি? সাজিদ বলল, কিভাবে আসলাম মানে? আমি তো আমার বাসায় ছিলাম। কেন, কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে মানে? সত্যি তুই কিছু জানিস না? সাজিদ বলল, কি জানবো? সাজিদ বলল, কি জানবো বলবি তো। আমি বললাম, রাতে না আমরা অনিকের বাসায় গিয়েছিলাম, আর আমরা মিলে। সাজিদ বলল, কি, অনিকের বাসায় গিয়েছিলি তুই? আমাকে বললি না কেন? তার মানে রাতে আমি যা দেখেছি সব আমার স্বপ্ন? আমার তো বিশ্বাস হচ্ছে না, কিভাবে কি হলো? আমি নিজ হাতে অনিককে মেরেছি, কিন্তু এখন আমার সবকিছু মনে আছে, মাগার সাজিদের কিছু মনে নেই। কি হচ্ছে এসব? মাথায় কিছুই আসছে না। আমি কি স্বপ্ন দেখেছি নাকি বাস্তবে অনিককে মেরেছি? আমি বাহিরে গিয়ে সোফায় বসলাম। সাজিদ রুম থেকে ফ্রেশ হয়ে এসে বলল, তো রনি আজকে হঠাৎ করে আমার বাসায় কি মনে করে? সাজিদের কথার উত্তর দিব তখন টিভিতে একটা নিউজ আসলো, জঙ্গলের ভেতরে একটা বাড়িতে আগুন লেগেছে, তবে ওখানে 4টা লাশ পাওয়া গেছে। লাশগুলো এখনো চিহ্নিত করা যাচ্ছে না, আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। নিউজ দেখে সাজিদ বলল, জঙ্গলে আবার আজকাল আগুন লাগে কিভাবে? কি, আর এখানে আবার মানুষ থাকে কিভাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি সাজিদের দিকে তাকিয়ে বললাম, তুই কিছু জানিস না? সাজিদ বলল, কি জানবো আমি, এটা তো বলবি। আমি বললাম, না কিছু না। আমি বুঝতে পারছি না সাজিদ সবকিছু ভুলে গেল কিভাবে। আমার তো মাথায় কাজ করছে না, কিভাবে কি হয়েছে? আমার তো সবকিছুই মনে আছে। হঠাৎ সাজিদ বলল, রনি চল কলেজে যাই, বাসায় বসে কি করব? আমি বললাম, আচ্ছা চল যাই। সাজিদকে নিয়ে আগে আমার বাসায় গেলাম। বাসায় গিয়ে পিস্তলটা আগে ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিলাম। তবে যাই হোক, ভালোই হয়েছে, অনিকের পুরো পরিবার হত্যা করলাম, কেউ কিছু বলতেও পারবে না। সাজিদের কিছু মনে নাই। আজকে নিজেকে বেশ খুশি খুশি মনে হচ্ছে, আমি আমার গার্লফ্রেন্ড হত্যার প্রতিশোধ নিতে পেরেছি। তবে আফসোস, আজকে রিয়া আমার সাথে নেই। ওকে হারিয়ে মনে হয়েছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তবে ওর শেষ কথাটুকু আমি রাখবো। ও বলেছিল, আমি ভালো কাউকে দেখে বিয়ে করে নেই। সারা জীবন তো আর একা একা থাকা যাবে না, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। বিশেষ করে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও নিজে নিজে আত্মহত্যা করেছে। আমি যা চেয়েছিলাম তা আমি পাই নাই, হয়তো এসব আমার কপালে ছিল। সাজিদকে নিয়ে কলেজে চলে গেলাম। কলেজের মাঠে বাইক রেখে ভেতরে যাচ্ছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই একটা মেয়ে কোথায় থেকে এসে যেন আমার উপর পড়লো। নিচে থেকে উঠে মেয়েটার গালে একটা চড় দিয়ে বললাম, এই মেয়ে, দেখে শুনে চলতে পারিস না? এভাবে অন্ধের মতো কেউ হাঁটাচলা করে? বিশ্বাস করেন ভাই, মেয়েটাকে দেখে আমি সত্যিই বোকা হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে আমি এরকম মেয়ে আগে কোনোদিন দেখি নাই। মেয়েটা অনেক সুন্দর, ওর মুখের কাটিং একদম পারফেক্ট। তবে যাই হোক, আমার এসব দেখে লাভ আছে? মেয়েটা গালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ করে সাজিদ বলল, ছি রনি ছি, একটা অচেনা মেয়ে তোকে এভাবে চড় দিল? আমি চোখ বড় করে সাজিদের দিকে তাকিয়ে বললাম, আমাকে চড় দিল মানে? হঠাৎ করে এক স্যার এসে বলল, তোমাদের
প্রিন্সিপাল স্যার ডাকছে। আর সাজিদ তুমি ক্লাসে যাও। বুঝলাম না আমি কি এমন করলাম যে প্রিন্সিপাল স্যার আমাকে ডাকছে। আমি তো ওকে একটা চড় দিয়েছি, এর বাহিরে আর কিছু না। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি রেগে বললাম, এই মেয়ে হাসি বন্ধ কর, না হলে কিন্তু দাঁত ভেঙে দিব। মেয়েটা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। ওর পেছনে পেছনে আমিও যেতে লাগলাম। প্রিন্সিপালের রুমে যেতেই স্যার আমাকে বলল, তুমি ওর ওড়না ধরে টান দিয়েছিলে কেন? নতুন কোনো মেয়ে দেখলেই কি মজা করতে ইচ্ছে করে? আর আমার জানা মতে তুমি তো কখনো এমন করো না। আমি তোমার আম্মুকে ভালো করেই চিনি, উনি কতটা ভালো একটা মানুষ। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন এসব স্যার? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আর আমি কি করেছি যে এমন করে বলছেন? স্যার বললেন, অপরাধ করে বলছো কি করলাম? এখন এই মেয়েকে সরি বলো। ঘটনা আর বড় করে লাভ নেই, সরি বলে দেই, কিছু হবে না। আমি স্যারের কথা মতো সরি বলে দিলাম। প্রিন্সিপাল স্যার বলল, দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়, যদি এমন কিছু হয় তো খবর আছে, এই বলে দিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই মেয়েটা ওর ব্যাগটা আমার হাতে দিয়ে দিল, আর আমিও ওটা নিয়ে নিলাম। বুঝলাম না আজকে আমার সাথে এসব কি হচ্ছে। আমি ব্যাগ মেয়েটার হাতে দিয়ে বললাম, আমি কখন আপনার ওড়না ধরে টান দিয়েছি? মেয়েটা হাসি দিয়ে বলল, আমাদের ভেতরে কি হয়েছিল এটা তো তুমি আর আমি জানি, বাহিরের কেউ জানে না। এজন্য আমি যেটা করব মানুষ তাই দেখবে। আমি বললাম, কি সব কথা বলেন, কিছুই তো বুঝতেছি না। মেয়েটা বলল, তুই আমার বোনকে মারার চেষ্টা করেছিস, তোকে আমি এত সহজে ছেড়ে দিব কিভাবে? আমি বললাম, কাকে আবার মারলাম আমি, বলবেন তো? মেয়েটা বলল, ও সরি, আমার নাম বলতে ভুলে গেছি, আমি রিয়া। তোর নাম নিশ্চয়ই রনি? আমি বললাম, আপনি কিভাবে আমার নাম জানেন? মেয়েটা বলল, তোর সম্পর্কে আমি আরো অনেক কিছু জানি, বলবো কি? আমি বললাম, আপনি আজব একটা মেয়ে, বুঝলাম না মাঝে মাঝে কি বলেন। মেয়েটা বলল, এত বুঝতে হবে না, চল ক্লাসে যাই। মেয়েটার সাথে ক্লাসে চলে গেলাম, গিয়ে ওর পাশেই বসলাম। ওর সাথে বসেছি ঠিক আছে, তবে আমার একটু কেমন কেমন লাগছে। রিয়ার শরীরে থেকে আলাদা একটা পারফিউমের গন্ধ আসছে, যেটা আমি আগে হয়তো কারো শরীর থেকে পাই নাই। স্যার বলল, মেয়েটা নাকি এখানে নতুন এসেছে, ওর সাথে আমরা যেন কোনো বেয়াদবি না করি। ক্লাস শেষ করে মাঠে যেতেই পেছন থেকে ইরা এসে বলল, এই রনি শোন আমি কি বলি। আমি বললাম, বল কি বলবি? ইরা বলল, এই মেয়েটাকে। আমি বললাম, কোনটা, বলবি তো? ইরা বলল, তুই আজকে যার সাথে বসেছিলি। আমি বললাম, আমি কিভাবে জানবো এই মেয়েটাকে? আমি এত কিছু বলতে পারবো না। ইরা বলল, তাহলে তুই ওর পাশে বসলি কেন? তুই তো কোনোদিন ক্লাসে কোনো মেয়ের সাথে বসিস না। আমি মাথায় হাত দিয়ে বললাম, ইরা তো ঠিক কথাই বলল, তাহলে আজকে আমার আবার কি হয়েছে? ইদানিং মনে হচ্ছে যেন আমার মাথাটা গেছে, কি থেকে যে মাঝে মাঝে কি করি নিজেই বুঝি না। ইরার সাথে আর কোনো কথা বলি নাই, বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে বসে আছি, এর মাঝে আম্মু বলল, রনি একটা মেয়ে আমাদের বাসায় আসবে, কয়েকদিন হয়তো থাকবে এখানে, এরপর চলে যাবে, আসলে একটু সাহায্য করিস কেমন? আমি একটু বাহিরে গেলাম, আর তোর বোন স্কুলে আছে। আমি বললাম, কিন্তু আম্মু মেয়েটাকে? আম্মু বলল, এত কিছু তোর জানতে হবে না, আমি যেটা বললাম সেটা কর। এই কথা বলে আম্মু বাসা থেকে বের হয়ে গেল। আমি বসে বসে মোবাইলে গেম খেলছি, তখন বাহিরে গাড়ির শব্দ শুনলাম। আম্মু বলেছিল একটা মেয়ে আসবে, হয়তো এই মেয়েটাই এসেছে। বাহিরে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে বললাম, আপনি এখানে কি করেন? আর আম্মু কি আপনার কথাই বলে গেল? রিয়া বলল, এখন এত কথা বলো না, আমার জিনিসপত্র সবকিছু রুমে নিয়ে আসো। আমি ভেতরে গেলাম। আমি বললাম, হ্যাঁ আমার ঠেকা পড়েছে, আপনার জিনিসপত্র আমি কেন নিব? রিয়া হাত দিয়ে ইশারা করতেই আমি গাড়ি থেকে সবকিছু নামাতে লাগলাম। সবকিছু ভেতরে নিয়ে যেতেই আমি বোকা হয়ে গেলাম। তাহলে এতক্ষণ কি আমি রিয়ার সব জিনিসপত্র নিয়ে আসছি? আজব একটা মেয়ে। আর আমার কি হয়েছিল? ধুর, এত চিন্তা করতে পারবো না, এখন গিয়ে একটু ঘুমাই। মেয়েটাকে রুম দেখিয়ে আমি আমার রুমে চলে গেলাম। ঘুম ভাঙলো সাজিদের ফোনের শব্দে। আমি ফোন রিসিভ করে বললাম, সাজিদ বল কি হয়েছে? সাজিদ বলল, রনি খবর জানিস, অনিক তো আগুনে পুড়ে মারা গেছে। সকালে আমরা যে নিউজটা দেখলাম না, ওটা অনিকের লাশ ছিল। আমি বললাম, তোর বলতে হবে না, আমি সবকিছুই জানি। আর এই অনিককে আমি নিজে বলতে গিয়ে আর বললাম না। সাজিদ এত কিছু জানে না, ওকে সবকিছু বলে আর লাভ নেই, না জানাই ভালো মনে করি। ওপাশ থেকে সাজিদ বলল, কি রে রনি, আমি তোকে কি বলছি? আমি বললাম, বাদ দে তো সাজিদ, যা হয়েছে আমি মনে করি বেশ ভালোই হয়েছে। সাজিদ বলল, তবে একটা কথা, আমার কেন জানি মনে হচ্ছে ওকে আমি মারতে দেখেছি। আমি বললাম, আজকে কি নেশা একটু বেশি করেছিস নাকি? সাজিদ বলল, আমাকে নিয়ে মজা করিস তুই? আমি বললাম, আরে মজা করব কেন, এসব কি বলিস তুই? সাজিদ বলল, আচ্ছা ভাই তুই ফোন রাখ। আমি কল কেটে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই দেখি টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে, আর টেবিলে এত রকমের খাবার সাজানো আছে দেখে তো আমি বোকা হয়ে গেছি। আম্মু আমাকে দেখে বলল, বাবা বস এখানে, দেখ রিয়া আজকে আমাদের জন্য কত কিছু রান্না করেছে, আমাদের তো বিশ্বাস হচ্ছে না এই মেয়ে এত কিছু রান্না করতে পারে। আম্মু আমাকে টেনে উনার পাশে বসালেন। খেয়ে দেখলাম সবকিছু মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এই মেয়ে এত কিছু কিভাবে রান্না করতে পারে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো সাধারণ মেয়ে না।